নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক মানেই আপনারা জানেন, প্রতিটা পর্বেই আমি বলে থাকি যে যে টপিক, যে পয়েন্ট গুরুত্বপূর্ণ আমরা মনে করি আপনাদের জানা দরকার, আর পাঁচজনকে জানাবার দরকার, আমরা সেইটা নিয়ে কিন্তু হট সিটে হট টকে বিশ্লেষণ করি, আপনাদের সামনে তুলে ধরি। এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ, এবং যত নির্বাচন এগোবে পুজোর পর থেকে কিন্তু এসআইআর বাংলায় কি শুরু হচ্ছে তার প্রস্তুতি। তার থেকেও বড় কথা, সুপ্রিম কোর্টের কি নির্দেশ, তাদের পর্যবেক্ষণ কি এসআইআর নিয়ে, আপনার সামনে সেটা রাখবো। এবং তার সঙ্গে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল গোটা দেশ। তার মধ্যে আমাদের রাজ্যেও, খাস কলকাতাতেও আপনার মনে থাকবে হয়তো, মহেশতলার দিকে ওয়াকফ বিল সংশোধনী নেওয়ার পক্ষ থেকে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছিল। সেখানেও সুপ্রিম কোর্টের কী নির্দেশ, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং অবশ্যই নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী, সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর সেখানকার কী পরিস্থিতি। অর্কপ্রভ সরকার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বেই শুনে থাকেন। প্রথমেই আমরা আসবো ওয়াকফ নিয়ে। অর্কদা, সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ সম্পূর্ণ স্থগিতাদেশ নয়, কোনো একটা জায়গায় নৈতিক জয় দেখছে বিজেপি, আপনার বিশ্লেষণ? এখানে কারোর নৈতিক জয় বা কারোর নৈতিক পরাজয় বিষয়টা নয়। বেশ, সংসদের উভয় কক্ষে বিল পাশ হয়েছিল, রাষ্ট্রপতি সম্মাননীয়া দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেছিলেন। এই বছর এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী অ্যাক্ট 2025 আইন হিসাবে লাগু হয়েছে। তারপর অনেকগুলো রাজনৈতিক দল, বিশেষ করে আইএনডিআইএ জোটের যারা আছেন তারা এবং কিছু মুসলিম সংগঠন এবং ইন্ডিভিজুয়াল সুপ্রিম কোর্টে মামলা করে। তাদের বক্তব্য ছিল ওয়াকফ আইন সংবিধান বিরোধী এবং মুসলিমদের পার্সোনাল লয়ের যে বিষয়টা আছে সেখানে অনধিকার চর্চা। প্রথম কথা, সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের যে সাংবিধানিক বৈধতা সেটাকে স্বীকৃতি দিয়েছে। যে ওয়াকফ সংশোধনী আইন 2025 একটা সাংবিধানিক আইন, সেটা স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট দু তিনটে বিষয়ের উপর স্থগিতাদেশ দিয়েছে। ইন্টারিম স্টে অর্ডার। এক, কোনো ব্যক্তি যদি ওয়াকফে তার সম্পত্তি দান করতে চান, সেই আইনে বলা হয়েছিল তিনি 5 বছর ইসলাম অনুশীলন করেছেন কিনা সেটা দেখা হবে। 5 বছর। হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলল, এটা স্থগিতাদেশ দিল, বলল সরকারের কি এরকম কোনো আইন আছে যে আইনের বলে তারা বলতে পারে যে একজন 5 বছর ইসলাম অনুশীলন করেছেন? আগে সরকার এরকম একটা আইন করুক, একটা মেকানিজম ইভলভ করুক, তারপরে এই বিষয়টা তারা বলতে পারে। ওকে। 2, সংশোধিত ওয়াকফ আইনে জেলা শাসকদের ক্ষমতা দেওয়া হয়েছিল যে কোনটা ওয়াকফ আর কোনটা ওয়াকফ সম্পত্তি নয় সেটা তারা বিচার করতে পারবেন। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। এই দুটো ক্ষেত্রে বলছি, সুপ্রিম কোর্ট বলেছে যে এই বিবাদের নিষ্পত্তি একদম ওয়াকফ ট্রাইব্যুনালে হবে এবং হাইকোর্টে হবে, জেলা শাসকদের হাতে এই ক্ষমতা থাকবে না। 3, দাবি উঠেছিল ওয়াকফ বোর্ডের শীর্ষ পদে বা সিইও হিসাবে শুধু মুসলিমকেই নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কি বলেছে? চেষ্টা করতে হবে মুসলিম সম্প্রদায়ের কেউ যাতে নিয়োগ পান, কিন্তু তার মানে এই নয় সেখানে কোনো অমুসলিম বসতে পারবে না। কম্পালশন নয়, কোনো কম্পালশন নয়। 4, কেন্দ্রের যে ওয়াকফ বোর্ড আছে তাতে 22 জন সদস্য আছে, সর্বাধিক 4 জন অমুসলিম থাকতে পারে। আর রাজ্যের ওয়াকফ বোর্ডের সদস্য সংখ্যা 11 জন, সেক্ষেত্রে সর্বাধিক 3 জন অমুসলিম থাকতে পারে। আর যেখানে সবথেকে বড় যেটা কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি তার নিবন্ধীকরণ এবং পোর্টালে আপলোড করাটা বাধ্যতামূলক বলেছিল কেন্দ্রের নতুন সংশোধিত আইন। সুপ্রিম কোর্ট তাতে সিলমোহর দিয়েছে। ভারতবর্ষে 40 লক্ষ একর জমি সম্পত্তি আছে ওয়াকফে। 2020 সাল 2021 অর্থবর্ষে সেই ওয়াকফ সম্পত্তি থেকে আয় হয়েছিল মাত্র 114 কোটি টাকা।
শেষ অর্থবর্ষে সেখানে আয় হয় মাত্র 14 কোটি টাকা। তাহলে ভারতবর্ষের বুকে 40 লক্ষ একর সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডে, তার আয় মাত্র 15 কোটি। সরকার বলছে যে এই সম্পত্তিকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে 2500 কোটি টাকার মতো আয় হতে পারে। ওয়াকফের লক্ষ্য কি? মুসলিম সমাজের গরিব প্রান্তিক মানুষদের সার্বিক মঙ্গল করা। কিন্তু ওয়াকফের নামে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে আছে, ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে গেছে, জবরদখলকারীরা ওয়াকফ সম্পত্তি ভোগ করছে, ওয়াকফ বোর্ড বা ট্রাস্ট তার থেকে আয় করতে পারছে না, এবং একটা কায়েমি স্বার্থ ওয়াকফকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বজায় আছে। সুতরাং কেন সম্পত্তির নিবন্ধীকরণ হবে না? একটা পোর্টালে কেন আপলোড করা হবে না ওয়াকফ বোর্ডের আন্ডারে কি সম্পত্তি আছে? 2, সংশোধিত আইনে বলা হয়েছিল ওয়াকফ বাই ইউজার্স, এটা থাকবে না। অর্থাৎ আমি একটা মাঠে কয়েকজন নামাজ পড়েন, বলা হলো এটা ওয়াকফ সম্পত্তি। সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্রীয় আইনকে মান্যতা দিয়ে ওয়াকফ বাই ইউজার্স বলে আর কিছু থাকবে না। এখন এই ওয়াকফ বাই ইউজার্স রেট্রোস্পেক্টিভ এফেক্টে লাগু হবে না, যা হয়েছে হয়েছে, যা আছে আছে। নতুন করে একটা খোলা প্রাঙ্গণে কিছুদিন ধরে নামাজ পড়া হচ্ছে, কেউ বললো এটা ওয়াকফ সম্পত্তি, সেটা হবে না। এইভাবে লক্ষ লক্ষ একর সরকারি জমি ওয়াকফের নামে দখল হয়ে গেছে। ভবিষ্যতে যেটা না হয় সেই জন্য ওয়াকফ বাই ইউজার্স যেটা ছিল, যেটা আইনটা খারিজ করেছিল আইনের বলে, সংশোধিত আইনের বলে, সেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। তাহলে এক কথায় বললে কি দাঁড়ায়, সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক ভিত্তিকে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। কতগুলো বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে টেম্পোরারি, থ্রেডবেয়ার ডিসকাশন হবে। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের প্রকৃত চেহারা, যে কেন্দ্রের আইন, রাষ্ট্রপতি স্বাক্ষরিত আইনেও সুপ্রিম কোর্ট 2 জায়গায় স্থগিতাদেশ দিতে পারে, কিন্তু লেটার অ্যান্ড স্পিরিটে আইনটাকে তো তারা খারিজ করেইনি, উল্টে এটাই বলেছে যে এই আইনের সাংবিধানিক ভিত্তি আছে। প্রথম কথা, মুসলিম সংগঠনগুলো এই আইনের বিরোধিতা করেছিল, তারা লক স্টক অ্যান্ড ব্যারেল বাতিল হোক এটা চেয়েছিল। তারা খুশি নয়, তারা মনে করছে এটা মুসলিমদের পার্সোনাল লয়ে হস্তক্ষেপ। এই প্রতিবাদ তাদের জারি থাকবে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো এই আইনের বাতিলের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তাদের বিফল মনোরথ হতে হলো। তাদের সান্ত্বনা পুরস্কার হিসাবে ওই 2টো ধারার উপর স্থগিতাদেশ আপাতত, কিন্তু আইনটা যে লেটার অ্যান্ড স্পিরিটে সংবিধানের পরিপন্থী নয় সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল। অর্থাৎ সাধারণ মানুষদের জন্য যেটা আমি জিজ্ঞেস করব আপনাকে, কোন সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত করা যায়? মসজিদ আছে, ঈদগাহ আছে, মানে এক্সাক্ট ডেফিনিশনটা কি, মানে মানে কিভাবে আপনি সেটাকে আইডেন্টিফাই করবেন? ওয়াকফ অ্যাক্টেই বলা আছে, মানে পিছিয়ে পড়া অংশের অবহেলিত মুসলিম সমাজের উন্নতির জন্য কেউ যদি তাদের সম্পত্তি, অর্থ ইত্যাদি দান করেন, সেটাকেই ওয়াকফ বলা হয়। মানে দান করা সম্পত্তি, এবং সেটাকে ম্যানেজ করার জন্য ট্রাস্ট আছে, ওয়াকফ বোর্ড আছে। এই ওয়াকফ বোর্ড এবং ট্রাস্টই হচ্ছে ঘুঘুর বাসা। 40 লক্ষ একর জমি সারা দেশে যদি ওয়াকফের নামে থাকে, তাহলে সেই সম্পত্তির থেকে আয় বছরে 15 কোটি টাকা হয়। কোনো স্বাভাবিক নিয়মে হতে পারে? অর্থাৎ সম্পত্তির জবরদখল হয়েছে, কায়েমি স্বার্থ কাজ করেছে। সরকারের উচিত সেই সম্পত্তি থেকে ম্যাক্সিমাম আয় করা, এবং সেই আয় দিয়ে মুসলিম সমাজের অবহেলিত, নিপীড়িত, অনাথ মানুষদের কল্যাণের অগ্রসর। পরবর্তী পদক্ষেপ কি সুপ্রিম কোর্টের প্রেজেন্ট স্ট্যাটাসটা আপনি আবার শুনানি হবে। ওয়াকফ আইনটা সাংবিধানিক বৈধতা পেয়ে গেল। বেশ, অর্থাৎ আমরা একটা বিরতি নেব।
আমরা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসবো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছেন। এসআইআর বাংলায় পুজোর পর, আমরা আগের পর্বেই আপনাকে জানিয়েছিলাম লক্ষ্মী পুজো থেকে দিওয়ালি অর্থাৎ কালী পুজোর মধ্যে কি চালু হতে পারে এবং অন্যান্য রাজ্যে বা কি আপডেট, বিহারে কি হতে পারে। প্রধানমন্ত্রী কিন্তু বিহারে ইতিমধ্যেই নির্বাচনী জনসভা শুরু করে দিয়েছেন এবং তার সঙ্গে নেপালের রাজনৈতিক পরিস্থিতি কী, বিরতির পর আমরা যখন ফিরে আসবো নিয়ে আলোচনা করবো। হট সিটে হট টকের যেটা বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, অর্কপ্রভ সরকার বাদিকে বসে আছেন। এসআইআর নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য এবং গোটা দেশ বলা যায়। অর্কদা, সুপ্রিম কোর্ট বলছে এসআইআর ঠিকঠাক মতো যদি না হয় বাতিল, সেক্ষেত্রে আপনার বিশ্লেষণ। সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে, যদি এসআইআর করতে গুরুতর কোনো অনিয়ম চোখে পড়ে তাহলে তারা বাতিল করার কথা ভাববে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আর রায় কখনোই মেলে না, এসআইআর কখনো বাতিলও হবে না। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান মেনে সংবিধানের 324 থেকে 29 ধারায় নির্বাচন কমিশনের কি ক্ষমতা স্পষ্ট করা আছে। আর 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারাতেও নির্বাচন কমিশনের ক্ষমতা স্পষ্ট করে আছে। নির্বাচন কমিশন একটা স্বচ্ছ নির্বাচন, একটা নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে করাতে দায়বদ্ধ এবং তার জন্য তারা যখন মনে করবে তখন এই নিবিড় সংশোধন করতে পারে। এটার জন্য কারুর অনুমতি বা কারুর মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট বলেছে যদি গুরুতর অনিয়ম হয়, অনিয়ম বলতে অর্কদা কোনগুলো? যদি ভোটার তালিকা তৈরি করতে গেলে বহু নাম বাদ যায়, সেটা হওয়ার সম্ভাবনা কম। বহু নাম বাদ গেলে আবার রেকটিফিকেশন করা হবে। এগুলো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। অনেক সময় দেখা যায় রায় যা, পর্যবেক্ষণ তার সম্পূর্ণ আলাদা। আধার কার্ডকে মান্যতা দিতে বলেছিল প্রমাণ হিসাবে, নথি হিসাবে, নির্বাচন কমিশন দিয়েছে এবং এটাও বলেছে যে সুপ্রিম কোর্ট সেই আধার কার্ড আসল না নকল তা যাচাই করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। বিহারে শুরু হয়েছে, সারা ভারতবর্ষে হবে। এটা কোনো বিশেষ রাজ্যের ক্ষেত্রে তো নয়, এটা সারা ভারতবর্ষের নির্বাচন যেখানে যেখানে নির্বাচন না, এখানে সারা দেশ জুড়ে হবে। কোথাও এখন নির্বাচন, কোথাও 2 বছর বাদে নির্বাচন। 2029-এ দেশে লোকসভা নির্বাচন হবে, তার আগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে। পশ্চিমবঙ্গেও এসআইআর 2002 সালে হয়েছিল, তাতে 24 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। এবারও এসআইআর হবে, কারণ আমরা তো চাইবো না যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, বিদেশি ভোটারের নাম তালিকায় থাকুক। দেশের সরকার নির্বাচিত করবে দেশের মানুষ, বৈধ ভোটাররা। অবৈধ ভোটাররা তো আর জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। এটাই হচ্ছে এসআইআর এর মূল কথা। বিতর্ক আছে, বিতর্কের নিষ্পত্তি হয়ে যাবে, সুপ্রিম কোর্টের রায়ও আসবে। সুপ্রিম কোর্ট এটাই বলছে কমিশনকে বারবার করে যে স্বচ্ছতার সাথে এসআইআর হোক, সমস্ত নথি জাল করা যায়। তাহলে কমিশন বলছে যে আধার কার্ড জাল করা যায়, অমুকটা জাল করা যায়, যে কোনো নথি জাল করা যায়। আবার আধার কার্ডকে মান্যতা দিতে হবে প্রামাণ্য নথি হিসাবে, ক্রস চেক হবে। এটা সুপ্রিম কোর্ট বলে এটাও বলেছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। আধার একটা লোক এখানে থাকে, ঠিকানার পরিচয় এবং সরকারের বিভিন্ন পরিষেবার সুযোগ পাওয়ার একটা মাপকাঠি। সুতরাং এসআইআর হচ্ছে, বিজ্ঞপ্তিও বেরোবে। এ শুধু রাজ্য কেন্দ্রিক ব্যাপার নয় বা বিহার কেন্দ্রিক ব্যাপার নয়, সারা দেশে ধাপে ধাপে এসআইআর হবে। ওকে, বাংলা অর্কদা আগের পর্বে আপনি বলেছিলেন অ্যাপ্রক্সিমেটলি টেন্টেটিভলি কালী পুজো থেকে বা লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে নোটিফিকেশন। নোটিফিকেশন অক্টোবরের গোড়াতে, নোটিফিকেশন অক্টোবরের গোড়াতেই বেরিয়ে যাবে। এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে কালী পুজো ভাইফোঁটার পর। পুরো নভেম্বর ধরে চলবে, ডিসেম্বর মাসে তালিকা প্রকাশ হবে। কারোর নাম বাদ গেলে তিনি আপত্তি জানাতে পারবেন এবং তারপরে জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে যাবে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্য বিধানসভা নির্বাচন হবে। বেশ, তাহলে মোটা কথা এসআইআর হওয়ার চান্স ম্যাক্সিমাম। ওকে, অর্থাৎ সেনা দায়িত্ব নেওয়ার পর নেপাল কিন্তু আগে তুলনামূলকভাবে শান্ত এবং সুশীলা কার্কি জেনজির মনোনীত অন্তর্বর্তীকালীন প্রধান এই মুহূর্তে দেশের, সেখানকার লাস্ট আপডেট আপনারা। এর 3 জন মন্ত্রী শপথ নিয়েছে। নেপালে নির্বাচন হবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে।
3 লক্ষ কোটি নেপালি টাকার সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই ভ্যান্ডালিজম চালিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেছেন কার্কি। সংসদ ভেঙে দেওয়া হবে, ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন হবে। নেপাল স্বাভাবিক ছন্দে ফিরছে, সময় লাগবে। একটা ঘটনা ঘটার পর স্থিতাবস্থা ফিরতে সময় লাগে, কিন্তু কাঠমান্ডু, পোখরা, বিরাটনগর, বীরগঞ্জ সবাই চেনা ছন্দে ফিরে আসছে। নেপালে আমাদের যেমন বিজয়া দশমী, ওদের সামনে দশেরা 10 দিন ব্যাপী চলে, 10 দিন সব কিছু বন্ধ থাকে। অন্তর্বর্তী সরকার এই সময়টাও পেয়ে যাবে নিজেদের পজিশনটাকে কনসলিডেট করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করা। নেপালের পরিস্থিতি ক্রমশই উন্নতি হচ্ছে, স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে নেপাল। বেশ, অর্থাৎ শেষ টপিক যেটা যাব, বিহারের নির্বাচনের দিকে কিন্তু অনেকের চোখ আছে এবং আমরা আগেও ডিসকাস করেছি, আপনি বলেছিল বিহারে কি হতে যাচ্ছে আপনার অবজারভেশন? বিহারের বিহারে নির্বাচন হয়ে সরকার গঠন করতে হবে 22শে নভেম্বরের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন অবধি যা বিভিন্ন সমীক্ষকরা বলছেন, এনডিএ জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি। অনেকে বলছেন 60% এনডিএ জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা। বেশ, 60%। 30% বলছেন যে হাং হতে পারে, প্রশান্ত কিশোর প্রভাব ফেলতে পারেন, আর 10% বলছেন যে আরজেডি, কংগ্রেস আর বামপন্থীদের জোট ক্ষমতায় আসবে। তবে বিহারে এনডিএ ক্ষমতায় আসলেও নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হবেন তার কোনো গ্যারান্টি নেই। অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, বিজেপির থেকেও মুখ্যমন্ত্রিত্বের দাবিদার অনেকেই আছেন। সেখানে নীতিশ কুমারকে সম্মানজনক পুনর্বাসন দেওয়া হবে, ঠিক যেমন একনাথ সিং দেখে ডেপুটি চিফ মিনিস্টার করা হয়েছে, তার ছেলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে। নীতিশ কুমারকেও প্রপারলি রিহ্যাবিলিটেট করা হবে কেন্দ্রীয় স্তরে। এমন কিছু একটা করা হবে যে দীর্ঘদিনে তিনি মুখ্যমন্ত্রী, তার সম্মান যেন থাকে। নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হবেন বিহারে এনডিএ ক্ষমতায় আসলে, সেটা এই মুহূর্তে বলা যায় না। আবার নীতিশও হতে পারেন, সবটাই স্পেকুলেশন চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত ফল বেরোনোর পরেই হবে। বিহারে আরজেডি, কংগ্রেস বা কংগ্রেসের ভোটাধিকার যাত্রা, অনেকেই ভাবছেন যে খুব একটা বিরাট বড় কিছু হাওয়া উঠেছে ওদের দিকে, ব্যাপারটা কিন্তু তা নয়। একটা ঠিক আছে, একটুখানি তারা উজ্জীবিত হয়েছেন। কাস্ট অ্যারিথমেটিকে কংগ্রেস, আরজেডি, বামপন্থীরা এনডিএ শিবিরের তুলনায় সুবিধাজনক অবস্থায় নেই। সুতরাং প্রধানমন্ত্রী বিহারে গিয়ে জনসভা করছেন। প্রধানমন্ত্রী বিহারে নির্বাচন আসলেই তিনি বিভিন্ন রাজ্যে যান। এখনো পর্যন্ত 8 বার তিনি বিভিন্ন রাজ্যে গেছেন, বিহারে গেছেন, আবার যাবেন। অনুপ্রবেশের সমস্যাটা নিয়ে সরব হয়েছেন। ডেমোগ্রাফিক কমিশন গঠনের কথা বলেছেন। সেই কমিশনের কম্পোজিশন কি হবে, কমিশনের শীর্ষে কারা থাকবে, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা হয়নি। বিভিন্ন জায়গাতেই তিনি, আসাম থেকে শুরু করে বিহার, সব জায়গাতেই অনুপ্রবেশের বিষয়টাকে বলছেন এবং এই কমিশন গঠন করা কেন প্রয়োজনীয় সেটাও ব্যাখ্যা করছেন। অনুপ্রবেশ বিহারের একটা বড় ইস্যু। প্রধানমন্ত্রী পূর্ণিয়া গিয়েছিলেন। পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ প্রমুখ জেলায় সংখ্যালঘু অধ্যুষিত। পূর্ণিয়ার থেকে বাংলাদেশ বা নেপালের দূরত্বও বেশি নয়। তো ওই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা খুব তাৎপর্যপূর্ণ। বিশেষত উত্তর বিহারে আরজেডির একটা ভালো ঘাঁটি আছে, সেখানে এই মেরুকরণের বিষয়টাই শান দিতে চাইছে বিজেপি। সেজন্য প্রধানমন্ত্রী ওখানে গিয়ে অনুপ্রবেশ এবং ডেমোগ্রাফিক মিশনের কথা বারবার করে বলছে। বেশ, অর্থাৎ একদম শেষে নেব, প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে এসেছিলেন এবং সেখানে অজিত ডোভালও ছিলেন। কি সেখানে মিটিংয়ের ব্যাপারে একটু যদি। স্বাধীন ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী রাজনাথ সিং সেখানে ছিলেন, প্রথমবার ফোর্ট উইলিয়ামে গেলেন। কম্বাইন্ড কমান্ড কনফারেন্স, অজিত ডোভাল, রাজনাথ সিং, তিনি সেনাবাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ সবাই ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইস্টার্ন কমান্ডের গুরুত্ব উত্তর বাড়ছে, কারণ বাংলাদেশ ভারত সীমান্ত এখন তো খুব শান্ত নয়।
যেভাবে পাকিস্তান থেকে বারবার বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে নিশানা করার কথা বলা হচ্ছে, ফিল্ড মার্শাল আসিম মনির বলছেন, এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে, জঙ্গি জেহাদিরা আস্ফালন করছে, সম্পূর্ণ ভারত বিরোধী একটা পাকিস্তানপন্থী সরকার বাংলাদেশে মসনদে আসীন। সুতরাং ভারতের পূর্ব প্রান্তের গুরুত্ব তো অসম্ভব বাড়ছে। সীমানাকে সুরক্ষিত রাখতে হবে। 4000 কিলোমিটারের বেশি ভারত বাংলাদেশ সীমান্ত, তো সব জায়গায় কাঁটাতারে বেড়া দেওয়াও সম্ভব নয়। তাহলে এই ইস্টার্ন কমান্ডের বৈঠকে প্রধানমন্ত্রীর আশা পৌরোহিত্য করা, এর তাৎপর্য সুগভীর। ওকে, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন আজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এসআইআর থেকে শুরু করে নেপালের কী পরিস্থিতি সেখান থেকে শুরু করে এবং ওয়াকফ সংশোধনী বিল, সে নিয়েও কিন্তু বিস্তারিত অর্কপ্রভু সরকার আপনাদের সামনে বিশ্লেষণ করলেন। এবং প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়াম এসেছিলেন, রাজনাথ সিং ছিলেন সেখানে, এবং তার সঙ্গে অজিত ডোভালও ছিলেন, এবং সেই মিটিংয়ের তাৎপর্য অনেক গভীরে, এটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।